একটা পার্টনারশিপ, কত কত কথা। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিটা দুর্দান্ত, অসাধারণ। সেই কারণেই খাদে পড়া ভারত বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ আবার নিজেদের মুঠোয় নিয়ে নিয়েছে। এই পার্টনারশিপের মাধ্যমে ভারত এই টেস্টটা যেন জিতেই গিয়েছে। ভারত যে কত বড় দল সেটা বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশের সাথে কত যে তাদের পার্থক্য সেটা বুঝিয়ে দিয়েছে। এরকম একটা তুমুল হর্ষধ্বনি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। আবার একই সঙ্গে বাংলাদেশ যে এইরকম একটা অবস্থা, এরকম একটা জুটি ভারতের 7 নাম্বার 8 নাম্বার ব্যাটসম্যান মিলে করলো, তাতে করে বাংলাদেশের ক্রিকেটের জাত কুল মান সবকিছু চলে গিয়ে এই টেস্ট বাংলাদেশ হেরেই গিয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপারও দেখলাম। ব্যাপারটা কি আসলে তাই? ব্যাপারটা কি আসলে সেই রকম? এই একটা জুটিতেই কি ম্যাচের রেজাল্টটা নির্ধারিত হয়ে গিয়েছে? বাংলাদেশের কি এই টেস্টে কামব্যাক করার আর কোনো সুযোগ নেই? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, পার্টনারশিপটা দারুণ হয়েছে, পার্টনারশিপটা দুর্দান্ত হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন তিনি তো হচ্ছে গিয়ে তার ক্যারিয়ারে 6 নাম্বার টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন। মূলত যার পরিচয় একজন বোলার 500-র উপরে টেস্ট উইকেট পেয়েছেন, তার ক্যারিয়ারে 6টা টেস্ট সেঞ্চুরি, এবং আজকের সেঞ্চুরিটা তিনি করেছেন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে? 144 রানে 6 উইকেট পড়ে যাবার পর ঘরের মাঠের সেঞ্চুরি তার কাছে অবশ্যই স্পেশাল। প্রবাবলি এটা তার ঘরের মাটি চেন্নাইতে লাস্ট টেস্ট ম্যাচও হতে পারে। আর রবীন্দ্র জাদেজা তার 5ম টেস্ট সেঞ্চুরি থেকে খুব দূরে নেই, 86 রানে তিনি অপরাজিত রয়েছেন, এবং এই দুইজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপটা হচ্ছে গিয়ে 195 রানের। ফলে ভারতকে যে বাংলাদেশ চেপে ধরেছিল, 144 রানে 6টা উইকেট ফেলে দিয়েছিল, সেইখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়ে এই জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এবং সেই সূত্র ধরে ওই আলোচনাগুলো আসে যে না, ভারত বাংলাদেশের পার্থক্য কত বেশি এটা বোঝা গিয়েছে, এই পার্টনারশিপে বোঝা গিয়েছে, ব্লা ব্লা ব্লা। এবং বাংলাদেশ ক্রিকেটের যে আসলে কিছুই বাংলাদেশের কোনোই উন্নতি হয়নি, পাকিস্তানের সঙ্গে এই টেস্ট সিরিজটা যে একটা ফ্লুক ছিল, এই একটা পার্টনারশিপেই যেন সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে। ভাই, আমার মনে হয় এখানে বোঝার ভুল রয়েছে দুইটা দিক থেকে। একটা হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটটা এরকম, এটা বুঝতে হবে। টেস্ট ক্রিকেট আপনার প্রতি সেশনে রং বদলাতে পারে, মুহূর্তে এটা রং চেঞ্জ হয়ে যেতে পারে, এইটা কোনো একরৈখিক জিনিস না। টেস্ট ক্রিকেটটা আপনার নানান রকম হচ্ছে গিয়ে এটা মানে ঢেউয়ের মতো হচ্ছে গিয়ে সামনে এগিয়ে চলে। ফলে ভারত এখানে একটা খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেজন্য তাদেরকে হিউজ ক্রেডিট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যে ভারতকে 144 রানে 6 উইকেটে পরিণত করে ফেলেছিল, সেটা ভুলে গেলে চলবে? বাংলাদেশের ওই ক্রেডিটটাকে ছিনতাই করে ফেললে কি হবে? ভারতের এই বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপের 6টা উইকেট বা প্রথম 3 উইকেট যে আমরা 34 রানে তুলে নিয়েছি, 144 রানে 6 উইকেট তুলে নিয়েছি, এই ক্রেডিট বাংলাদেশের ব্যাটিং লাইন আপের, বাংলাদেশের বোলিং লাইন আপের নেই, বাংলাদেশের ফিল্ডারদের নেই, বাংলাদেশের ক্যাপ্টেনের নেই। সো এইটাকে হচ্ছে কি আপনি যদি সেই ক্রেডিটটা না দিতে চান, তাহলে বোধহয় পুরা ছবিটা পাওয়া যায় না। হ্যাঁ, আমি বলছি যে অবশ্যই 7 নাম্বার 8 নাম্বার ব্যাটসম্যান যাদের পরিচয় মূলত বোলার, কিন্তু আমরা একই সঙ্গে জানি যে অশ্বিন আর জাদেজার ব্যাটিং সামর্থ্যের কথা আমরা জানি। সো সেই জন্য তাদের এই পার্টনারশিপের জন্য তাদেরকে অবশ্যই সেই ক্রেডিটটা দিচ্ছি। কিন্তু তাতে করে বাংলাদেশের বোলারদের প্রথম 2টা পর্যায়ে, ফার্স্ট সেশনটাতে 3 উইকেট নিয়েছে 88 রানটা দিয়ে, পরের সেশনও 3টা উইকেট নিয়েছে 88 রান দিয়ে, লাস্ট সেশনে বাংলাদেশ কোনো উইকেট নিতে পারেনি, ভারত 163 রান তুলে ফেলেছে অবিচ্ছিন্ন পার্টনারশিপে, তাদের 195 রান। ঠিক আছে, সেই ক্রেডিট দিচ্ছি, কিন্তু বাংলাদেশের প্রথম 2 সেশনের উজ্জ্বলতা সেখানে কি আসলে ম্লান করে, মানে উজ্জ্বলতাকে আপনি যদি একবারে পাত্তাই না দেন, গোনাতেই না ধরেন, সেটা তো ঠিক হয় না। আর আরেকটা জিনিস যে বাংলাদেশের ভারতের পার্থক্য বুঝিয়ে দিয়েছে, জাতকুলমান বাংলাদেশের সবকিছু চলে গিয়েছে এক পার্টনারশিপের। ব্যাপারটা কিরকম? টেস্ট ক্রিকেট ইতিহাসে এই ঘটনা প্রথমবারের মতো ঘটলো, দ্বিতীয়বার ঘটলো, তৃতীয়বার ঘটলো, 100তম বার ঘটলো। ভাই, কতবার এরকম ঘটনা ঘটেছে, কতবার হিসাব নেই। ধরেন বাংলাদেশ যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা খেললাম পাকিস্তানের সঙ্গে, সেইখানে তো বাংলাদেশের 26 রানে 6 উইকেট পড়েছিল। পাকিস্তানের 274 রানের জবাব দিতে নেমে বাংলাদেশের 26 রানে 6 উইকেট পড়েছিল। বাংলাদেশেরও 7 নাম্বার 8 নাম্বার ব্যাটসম্যান লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজের পার্টনারশিপে 165 রান হয়েছিল। ওইখানেও লিটন একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, ওইখানেও মিরাজ একটা 70s একটা ইনিংস খেলেছিলেন। সো টেস্ট ক্রিকেটে এইটা যে একেবারে অভূতপূর্ব একটা ঘটনা ভারত ঘটিয়ে ফেলেছে, এবং সেটা রিসিভিং এন্ডে বাংলাদেশ রয়েছে, এবং এইখান থেকে বাংলাদেশের ফেরার কোনো চান্স নেই, বিষয়টা মোটেই সেরকম না। অবশ্যই একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের ছিল, টস জেতার পরে 3 জন পেসার নিয়ে আমরা খেলতে নেমেছি, শুরুতে সেই অ্যাডভান্টেজটা আমরা নিয়েছি, আমাদের পেস বোলারদের আমরা ইউজ করেছি, আমরা ভারতের 3টা উইকেট শুরুতে এবং 6টা উইকেট প্রথম 2 সেশনে তুলে নিয়েছি। এখন ওইটা আমাদের জন্য আবার ডিসঅ্যাডভান্টেজ অন্যভাবে হতে পারে। কেন? কারণ লাস্ট ইনিংসে আমাদের চেন্নাইতে ব্যাটিং করতে হবে, এবং লাস্ট ইনিংসে ব্যাটিং করাটা টাফ হবে উইকেট ভেঙে যাওয়ার কারণে। এখন সেইটার সঙ্গে তো বাংলাদেশকে আসলে ডিল করতে হবে। এখন অ্যাট দ্য সেম টাইম যে এইখানতে বাংলাদেশের আর কোনো চান্সই নেই, আমি সেটা মনে করি না। একটা জিনিস খেয়াল করে দেখুন যে প্রথম দিন বাংলাদেশ 80 ওভার বোলিং করেছে, আমরা 10 ওভার শর্ট ছিলাম। নিশ্চিতভাবে এইটা হচ্ছে কি আমাদের এই স্লো ওভার রেটের কারণে আবার কিছু পয়েন্ট কাটা যাবে।
কিন্তু আমাদের সেকেন্ড নিউ বল এখন ডিউ হয়েছে। প্রথম দিন সকালবেলা আমাদের পেসাররা যেরকম বোলিং করেছেন, স্পেশালি হাসান মাহমুদ, সো সেকেন্ড ডে সকালবেলা ওই নতুন বল হাতে নিয়ে আবারও ওইরকম কোনো কিছুর প্রত্যাশা করা কি বাড়াবাড়ি হবে? সো সেই জায়গাটা থেকে আমরা যদি ভারতকে, এই যে তারা এখন 6 উইকেটে 339 রানে রয়েছে, সেখান থেকে আমরা যদি তাদের দ্রুততম সময়ে অল আউট করে দিতে পারি, উইকেট তো এখনো, হ্যাঁ, ভারতীয় বোলারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরাট চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার ক্ষমতাও তো বাংলাদেশের আছে বলে আমরা বিশ্বাস করতে চাই। স্পেশালি লাস্ট টেস্টের আমি ওই উদাহরণটাই দিলাম, 26 রানে 6 উইকেট পড়ার পরও আমরা 262 পর্যন্ত গিয়েছিলাম, পাকিস্তানের প্রথম ইনিংসের 12 রানের মধ্যে আমরা আসলে চলে এসেছিলাম। ফলে আমার মনে হয় না যে এই একটা পার্টনারশিপ দিয়ে আপনি পুরো ম্যাচের রেজাল্ট হয়ে গেছে, বা ভারত বিরাট মানে কিছু করে ফেলেছে, বা বাংলাদেশের একেবারে সব শেষ হয়ে গিয়েছে, এইভাবে বিষয়টা দেখাটা ঠিক বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের এখনো টেস্ট ম্যাচের ধরনটাই এরকম, কামব্যাক করার বাংলাদেশের এভরি পসিবিলিটিস বাংলাদেশের রয়েছে, এবং সেইটা যদি বাংলাদেশ সেকেন্ড ডে থেকে আবার করতে পারে, প্রথম দিন প্রথম দুইটা সেশনে যেভাবে করেছিল, সেকেন্ড ডেতে ফার্স্ট সেশন থেকে শুধু যদি বাংলাদেশ সেটা করতে পারে, তাহলে এই টেস্টটা এখনো দারুণভাবে জমে ওঠার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু আমার অন্তত সেটা মনে হচ্ছে। আপনি কি বলবেন?